আপনাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। হঠাৎ করে এই যে আন্তর্জাতিক উন্নয়ন কর্মী থেকে রাজনীতিবিদ হওয়ার ইচ্ছাটা কেন হলো আপনার? আমাদের নেতা তারেক রহমানের সাথে আলাপ করতাম শিক্ষা স্বাস্থ্য নিয়ে। আমার কাছে মনে হতো যে আমি একজন স্পেশালিস্ট জনস্বাস্থ্যের বা সোশ্যাল প্রোটেকশনের, কিন্তু উনি আমার চাইতে অনেক ইনডেপথ বাংলাদেশ সম্পর্কে এই ব্যাপারগুলোতে জ্ঞান রাখেন। এই রমজানে আমরা একটা ধন্যবাদ দিতেই হবে এই সরকারকে যে তারা এই দ্রব্যমূল্যকে স্টেবল রাখতে আমার মনে হয় যে বেশ খানিকটা সাফল্য ওনারা অর্জন করেছেন। এখন পর্যন্ত একটা পরাধীন দেশের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের মধ্যে কেন জানি আটকে আছি, এবং কালচারের মূল কথাটাই হলো গদিতে যা আছে তাকে সরাতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মিজানুর রহমান সবুজ আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, আর এই এগিয়ে যাওয়ার প্রধান স্টেক বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে আগামীতে দেশ পরিচালনা করবে, কি ভাবছে দেশ নিয়ে, সে বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং আন্তর্জাতিক উন্নয়ন কর্মী এবং রাজনীতিবিদ ডক্টর জিয়া হায়দার। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মিজানুর রহমান সবুজ। আপনার কাছে যেতে চাই প্রথম প্রশ্ন নিয়ে। আপনি অনেক বছর ধরে দেশের বাইরে আছেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন, অনেক দেশ দেখার সুযোগ হয়েছে। কবে ফিরলেন দেশে? আপনার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। অনেক ধন্যবাদ। আমার সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে বলবো আমি একজন উন্নয়ন কর্মী। আমি জনস্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নে আমি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছি গত প্রায় 34 বছরেরও বেশি সময় ধরে। কিন্তু আমার জীবনের শুরু যদি বলি, আমি আমার স্কুল জীবন শুরু করেছিলাম বিভিন্ন থানা শহরে। আমার আব্বা চাকরি করতেন, বিভিন্ন স্কুলে পড়তাম। তারপরে আসলাম ঢাকা কলেজে, আমার ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে আমি শেষ করলাম। তারপরে আমি চলে গেলাম বরিশালে। আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS করেছিলাম, এবং তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি প্রিভেন্টিভ সাইডে আমি কাজ করব, আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করব। এবং অ্যাজ এ স্টেপিং স্টোন আমি প্রথমে ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটে। সেখানে আমি এক বছরের ডিপ্লোমা নিলাম, ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। তারপরে আমি পড়াশোনার জন্য চলে গেলাম ফিলিপিন্সে। ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স থেকে আমি মাস্টার্স করলাম ফুড অ্যান্ড নিউট্রিশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে আমার PhD ডিগ্রি আমি করলাম সুইডেন উমিও ইউনিভার্সিটি, ওখানে নিউট্রিশন এপিডেমিওলজিতে আমি PhD করি। এরপরে আমার কর্মজীবন সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলি। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম 1991 সালে ব্রাকে। ব্রাক বিশ্বের এখন সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। ব্রাকের গবেষণা এবং মূল্যায়ন বিভাগে আমি একজন পুষ্টি এবং খাদ্য জনস্বাস্থ্য বিষয়ে একজন রিসার্চার হিসেবে আমার জীবন শুরু করি। সেখানে আমি ব্রাকে ছিলাম প্রায় 1999 সাল পর্যন্ত, এবং সেখান থেকে আমি পরে PhD করার পরে আমি চলে যাই ব্যাংককে আমি আমার জীবন শুরু করি। প্রথম আন্তর্জাতিক অঙ্গনে কাজ শুরু করি, যেমন জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আমি কাজ করতাম। ব্যাংকক থেকে আমি চলে গেলাম ইউনিভার্সিটি অফ টরন্টোতে। আমি শিক্ষক হিসাবে ইউনিভার্সিটি টরন্টোতে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমি কাজ করতাম, প্রায় 6 বছর ওখানে কাজ করেছি। তারপরে টরন্টো থেকে আমার যাত্রা চলে গেল জেনেভাতে, সুইজারল্যান্ডে। সেখানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন, একটা আন্তর্জাতিক সংস্থা, সেখানে আমি কাজ করি। এবং সেখানে বছরখানেক কাজ করার পরে আমি চলে গেলাম অস্ট্রিয়াতে, পাশেই ভিয়েনা অস্ট্রিয়াতে। সেখানে আমি কাজ করলাম জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে একজন পুষ্টিবিদ হিসাবে কাজ শুরু করলাম। তারপরে আমি খুব অল্প সময়ের জন্য, প্রায় বছরখানেকের জন্য বাংলাদেশে ফেরত আসলাম। আমি আবার ব্রাকে ফেরত আসলাম, এবং আমি যে ব্রাকে কাজ শুরু করেছিলাম সেখানকার পরিচালক হিসাবে আমি ফেরত আসলাম। আমি রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন ডিরেক্টর ছিলাম, এবং সেখান থেকে আমি পরবর্তীতে চলে গেলাম বিশ্বব্যাংকে 2009, যেখানে আমি গত মাসের এই ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত আমি বিশ্বব্যাংকেই কর্মরত ছিলাম। সেখানে আমি স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা এগুলো নিয়ে কাজ করতাম। এবং আমি ফেব্রুয়ারি মাসে 28 তারিখে আমি রিটায়ার করলাম বিশ্বব্যাংক থেকে। করে এই মার্চ মাসের 10 তারিখে আমি ফর্মালি জয়েন করলাম বিএনপিতে মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা হিসাবে। এখন অন্য একটি বিষয় প্রশ্ন করতে চাই। 5 আগস্ট বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। তো দেশের এই সামগ্রিক প্রেক্ষাপট আপনি কেমন দেখছেন? প্রেক্ষাপটটা যদি আমি আমার চোখ দিয়ে দেখি, এটা খুব সহজে বর্ণনা করা যাবে না।
আমাদের এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ, এটা আসলে শুরু হয়েছিল অনেক আগে। এই যুদ্ধ শুরু হয়েছিল 2009 সালের পর থেকেই। এই হাসিনা এবং তার যে মাফিয়া সরকার, তার বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণের যে যুদ্ধ, এই যুদ্ধর শুরু অনেক আগে। এবং এই যুদ্ধে আমাদের বিএনপির লাখ লাখ পরিবার এর মূল্য দিয়েছে, অনেক জীবন গিয়েছে, অনেকে জেলে গিয়েছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছে, অনেকে বিকলাঙ্গ হয়েছে এই হাসিনার ফ্যাসিবাদকে পাল্টানোর জন্য। এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্টে বাংলাদেশের যে ছেলেরা, দামাল ছেলেরা, মেয়েরা, এরা সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে আসলে দূর করেছে। আমি এটাকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করি, যে আমাদের এই রুমটাতে যদি আমি অনেক বারুদ রাখি, এই বারুদ কিন্তু কেউ দেখে না, কিন্তু বারুদ আছে। আমাদের দেশটাও কিন্তু সারা দেশে একটা বিস্ফোরণমুখ হয়েছিল। এটা আসলে পৃথিবীর ইতিহাসে খুব বিরল যে স্বৈরাচারের সাথে সাথে তার যত দোসর, সবাইকে দেশ ছাড়া হতে হয়েছে। এটা আমাদের জন্য একটা, আমি বলবো যে বিশাল পাওয়ার বিষয়। এই 5ই আগস্ট আমাদের সামনে অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই সম্ভাবনার দুয়ারগুলোকে যদি এখন আমরা সঠিকভাবে কাজে লাগাই, আমি মনে করি যে আমরা একটা স্বনির্ভর, ফরওয়ার্ড লুকিং একটা মডার্ন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং এজন্য বর্তমানে যদি আমি আমাদের ইস্যুগুলোকে দেখি, আমাদের বেশ কয়েকটা ইস্যু আমাদের সামনে আছে। একটা ইস্যু হলো যে যেভাবেই হোক আমরা অবশ্যই সংস্কার চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল যে সংস্কারের কথা আজকে বলছে, ওনারা যে কমিশনগুলো তৈরি করেছে, আসলে আমরা এই কমিশনগুলো প্রস্তাব করেছি ওই 2022 সালেই। কিন্তু যে কারণেই হোক না কেন, সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে মুখোমুখি এখন দাঁড় করানো হয়েছে। এবং এইটাতে আমি মনে করি যে দেশের ভবিষ্যতের জন্য এটা আসলে খুব একটা সুখকর নয়। কারণ সংস্কার এবং নির্বাচন কখনোই একটা আরেকটার কন্ট্রাডিক্টরি নয়। এই দুইটাকে সহায়ক হতে পারে। এবং আমার যেটা মনে হয় যে কয়টা সংস্কার কমিশন করা হয়েছে আমাদের বাংলাদেশে এখন, অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারি কমিশনগুলো ডিক্লেয়ার করেছেন, ওনারা যদি সংস্কারগুলো, প্রস্তাবগুলো সঠিকভাবে ওনারা জনগণের কাছ থেকে নিয়ে আসে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যদি ঐক্যমতে ওনারা পৌঁছতে পারেন এবং পৌঁছিয়ে যদি ওনারা একটা চার্টার তৈরি করতে পারেন যে এই সংস্কার প্রস্তাবগুলো সব দল মত নির্বিশেষে সবাই সমর্থন করে, তাহলে পরে সব দল এটাতে অ্যাগ্রি করতে পারে এবং নির্বাচনে যেই জয়যুক্ত হয়ে আসুক, একটা নির্বাচিত সংসদ এই সংস্কার প্রস্তাবগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। তাতে করে আমাদের নির্বাচনটাকে পেছানোর কোনো প্রয়োজনই হয় না। এছাড়াও আরও কয়েকটা সংকট আমি এখন দেখছি। একটা ছিল আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, সাধারণ মানুষ আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায়, যেটা আমার মনে হয় যে উন্নতি করার অনেক রকম স্কোপ এই অন্তর্বর্তী সরকারের আছে। কারণ এই সরকারটা আমাদের সবার সরকার, আমাদের সবার সরকার, আমরা সবাই সহযোগিতা করছি। আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আসলে করতে হবে। দ্রব্যমূল্য প্রথম দিকে একটা বড় ইস্যু ছিল, কিন্তু আমার মনে হয় যে এই রমজানে আমরা একটা ধন্যবাদ দিতেই হবে এই সরকারকে, যে তারা এই দ্রব্যমূল্যকে স্টেবল রাখতে আমার মনে হয় যে বেশ খানিকটা সাফল্য ওনারা অর্জন করেছেন। এবং ভবিষ্যৎ সরকার যেই সরকার আসুক না কেন, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা যদি আমরা বজায় রাখতে পারি, আমার মনে হয় দেশের জন্য খুব ভালো হবে। জি, এরপরে আপনার কাছে জানতে চাই যে এ মাসেরই 10 তারিখে আপনাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। হঠাৎ করে এই যে আন্তর্জাতিক উন্নয়ন কর্মী থেকে রাজনীতিবিদ হওয়ার ইচ্ছাটা কেন হলো আপনার? আসলে রাজনীতিতে আসাটা আমার এই প্রথম কিছু না, আমি নতুন না এটা আমার জন্য। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে আমি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট করেছি। তো আমি ঢাকা কলেজে 1979-এ যখন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটি হয়, সেই কমিটির আমি ছিলাম প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক। তো সেখান থেকে আমার আসলে রাজনীতির হাতে খড়ি। তারপরে তো চলে গেলাম বরিশাল মেডিকেল কলেজে। সেখানে আমি মেডিকেল কলেজের প্রথম দিকে অবশ্যই আমি একজন কর্মী ছিলাম এবং পরে মেডিকেল কলেজ শাখার সভাপতি পদে আমি সভাপতি হিসেবে কাজ করেছি। এবং পদাধিকার বলে আমি বরিশাল ওই সময় জেলা শাখারও ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু ছাত্রদলে আমি যুক্ত ছিলাম 1990 সাল পর্যন্ত। আমি যখন 1990 সালে আমি দেশের বাইরে চলে গেলাম ফিলিপিন্সে পড়াশোনার জন্য, তখন তার রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। এবং তারপরে আমার কর্মজীবনে আমি ঢুকলাম এবং কর্মজীবনের পুরো সময়টাই আমি কোনো রাজনীতি অবশ্যই করতে পারিনি, কিন্তু আমি মনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের যে আদর্শিক অবস্থাটা এটা আমি সবসময় ধারণ করতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাদেরকে যেভাবে
উজ্জীবিত করেছিলেন রাজনীতিতে আসার জন্য বা রাজনীতি করার জন্য এবং দেশ গড়ার জন্য, এই উজ্জীবনটা আমার মধ্যে সবসময় ছিল। এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কাছ থেকেও অনেকভাবে আমি ব্যক্তিগতভাবেও ইন্সপায়ার্ড হয়েছি, এবং আপনাদের বাংলা বিষয়ের একটা অনুষ্ঠানে আমি কিভাবে ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি সে সময় কিছু কথা বলেছি। কিন্তু বিশেষ করে বিশ্বব্যাংকে থাকা অবস্থায় গত 5-7 বছর আমি আমার নিজের ভিতরের তাগিদেই আমি বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ করেছি। দেশনেতা তারেক রহমান, উনি লন্ডনে আছেন, ওনার সাথে আমার বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে, ওনার সাথে আমি সাক্ষাৎও করেছি, এবং সেখানে দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দারিদ্রতা, আমরা কিভাবে আমরা উন্নতি লাভ করতে পারি, আমার সাথে ওনার অনেক এ নিয়ে আলাপ হয়েছে। এবং তার অনেক কিছু আসলে এই যে 31 দফা যা আমরা এখন বলছি, এই কথাগুলো উনি আমাকে এখন থেকে 4-5 বছর আগেই উনি বলেছেন, এবং আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি যখন আমাদের নেতা তারেক রহমানের সাথে আলাপ করতাম শিক্ষা, স্বাস্থ্য নিয়ে, আমার কাছে মনে হতো যে আমি একজন স্পেশালিস্ট জনস্বাস্থ্যের বা সোশ্যাল প্রোটেকশনের, কিন্তু উনি আমার চাইতে অনেক ইনডেপথ বাংলাদেশ সম্পর্কে এই ব্যাপারগুলোতে জ্ঞান রাখেন। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আমি কখনো সুযোগ পাই আমি জননেতা তারেক রহমানের সাথে কাজ করার আমি করব, এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। তো এটাই হলো আবার আসলে রাজনীতিতে আসার আমি বলবো যে কিছু অজানা তথ্য। জি, বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটির সাথে আপনি এখন নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারছেন? আমি তো একজন পেশাদার রাজনীতিবিদ না, আমি একজন পেশাদার উন্নয়ন কর্মী। আর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমি হলাম এই মাসেই। আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশ আসলে এই ভূখণ্ড দুবার স্বাধীনতার সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। একটা হল 1947-এর স্বাধীনতার সংগ্রাম, আর একটা 1971-এর স্বাধীনতার সংগ্রাম। তো যখন আমাদের দেশ পরাধীন ছিল তখন একরকমের রাজনৈতিক কালচার আমাদের দরকার ছিল, এবং রাজনৈতিক কালচারটা ছিল মূলত মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়া বা শাসকের বিরুদ্ধে আপনার যুদ্ধ তৈরি করার রাজনীতি। কিন্তু 71 সালের পরে আমরা যখন স্বাধীন হলাম, একটা স্বাধীন হওয়ার পরে যে একটা দেশের রাজনীতি যেভাবে রিশেপ হওয়ার দরকার ছিল, আমার কাছে কেন জানি মনে হয় কোনো কারণে সেই রিশেপটা হয় নাই। আমরা এখন পর্যন্ত একটা পরাধীন দেশের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের মধ্যে কেন জানি আটকে আছি, এবং কালচারের মূল কথাটাই হলো গদিতে যা আছে তাকে সরাতে হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের সময় এসেছে, এই 5ই আগস্টের যে আমাদের দেশের যে পরিবর্তনটা আমরা পেয়েছি, সেই পরিবর্তন আমাদের একটা বড় সুযোগ করেছে এই রাজনীতিকে জ্ঞান নির্ভর এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিতে রূপ দেওয়ার। এবং সে ব্যাপারে আমার মনে হয় না, আমি কথা বলেছি এবং আমরা শুনেছি আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য, উনি চান আমাদের রাজনীতিকে জ্ঞান নির্ভর করতে এবং উন্নয়ন কেন্দ্রিক করতে। এবং যেহেতু আমি একজন উন্নয়ন কর্মী, আমার মনে হয় যে এখানে আমার অবদান রাখার যথেষ্ট সুযোগ আছে। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার বিভিন্ন দেশে আমি কাজ করে যে জ্ঞানটা আমি অর্জন করেছি, উন্নয়নের যে জ্ঞান আমি অর্জন করেছি, সেই জ্ঞানটাকে আমাদের দেশে অ্যাপ্লাই করার আবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু সেটা হবে এখন বিএনপির রাজনৈতিক যে আদর্শ, এই আদর্শে হবে আমার প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে থেকে আমার মনে হয় যে আমি গত 33-34 বছর ধরে যে উন্নয়নের কাজগুলো করছি, একই কাজ আমি করব, কিন্তু একটা আদর্শিক প্ল্যাটফর্মে থেকে। জি, আপনি 31 দফা নিয়ে কথা বলছিলেন, তো বিএনপির 31 দফা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিএনপি এই 31 দফা নিয়ে কর্মশালা করছে, জনসমাবেশ করছে। মানব সম্পদ উন্নয়নে এই দফাগুলো কী ধরনের ভূমিকা রাখবে, এবং বিএনপি এই ভবিষ্যৎ কর্মপরিকল্পনাগুলো কি আপনার জানা মতে? অনেক ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আমাদের দর্শকদের অনেকেই 31 দফা সম্পর্কে জেনে গেছেন, কারণ বিএনপি এই নিয়ে গত কয়েক মাস ব্যাপকভাবে কাজ করছে। বিএনপি বিভিন্ন বিভাগীয় শহরে এবং জেলা শহরে অনেক কর্মশালা করেছে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও 31 দফা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। কিন্তু 31 দফার মধ্যে অবশ্যই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের সব ধারাগুলো আছে, যেমন সংবিধানকে কীভাবে সংশোধন করতে হবে, ইলেকশন কমিশনকে কীভাবে শক্তিশালী করতে হবে, সিভিল প্রশাসনকে কীভাবে ঢেলে সাজাতে হবে, শিক্ষায় বিএনপি কী করবে, কৃষিতে বিএনপি কী করবে,
দারিদ্র বিমোচনে বিএনপি কী করবে, এই সব আউটলাইনগুলো আপনার 31 ধারার মধ্যে আছে। আমি একটা একটা করে বলি। যেমন যুব উন্নয়ন আমাদের দেশে একটা খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা বলি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উইন্ডোটা শুরু হয়েছিল 1990 সালে এবং 2040 সালের মধ্যে যদি আমরা যুবকদের দক্ষতা বৃদ্ধি করে তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে না পারি দেশের ভিতর এবং দেশের বাইরে, তাহলে কিন্তু আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধাটা, এই সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। আমাদের ডেমোগ্রাফিক একটা ট্রানজিশন এখন চলছে, এখন আমাদের দেশে যুবকদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আস্তে আস্তে যেহেতু বার্থ রেট কমে গেছে এবং মৃত্যুহারও কমে গেছে, আস্তে আস্তে যুবকরা এক সময় তাদের বয়স বাড়বে, আমাদের মতো বয়স বাড়বে, আরও তাদের বয়স বাড়বে এবং আমাদের দেশে অল্প বয়সের ছেলেমেয়েদের সংখ্যা কমে যাবে। সো আমাদের বর্তমানে যদি আমরা স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা এই তিনটায় যদি যথাযথ গুরুত্ব না দেই এবং দক্ষতা বৃদ্ধির জন্য আমরা বলি স্কিলস ডেভেলপমেন্ট, এই ট্রেনিংগুলো যদি আমরা যথাযথভাবে না দেই, এই যুবকদেরকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না এবং আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবিধাটা থেকে বঞ্চিত হব। তো এইটা 31 দফায় খুব ভালোভাবে আছে। দ্বিতীয়ত উইমেন, বিএনপি উইমেন সেন্ট্রিক ডেভেলপমেন্টে বিশ্বাস করে এবং এটা 31 দফার মধ্যে আছে যে কিভাবে মেয়েদের জীবনমান উন্নয়ন করা যায়, বিশেষ করে মেয়েদেরকে কিভাবে শুধুমাত্র চাকরি বা শিক্ষায়ও না, রাজনীতিতে আমরা কিভাবে মেয়েদেরকে আনবো, আমরা রাজনৈতিক পরিবেশ কিভাবে দেশে বিনির্মাণ করবো যাতে করে মেয়েরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয় এবং পার্লামেন্টে আমরা একটা সাইজেবল নাম্বার আমরা মেয়েদেরকে দেখতে পারবো। আমরা সংরক্ষিত আসনের কথা বলছি না, ইলেকশন করে মেইন স্ট্রিম রাজনীতির মাধ্যমে কিভাবে মেয়েরা আসবে, এই দিক নির্দেশনা 31 দফার মধ্যে আছে। এরপরে যদি আমি যাই শিক্ষা বিএনপির জন্য একটা বড় ধরনের একটা প্রায়োরিটি। বিএনপি বলে থাকে এখন 31 দফায় আমরা বলি নিড বেসড এডুকেশন এবং আরেকটা বলি নলেজ বেসড এডুকেশন। নিড বেসড এডুকেশনের দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের যে যুব সমাজ, হ্যাঁ, এদেরকে যদি আমরা দেশীয় বা আন্তর্জাতিকভাবে যদি কর্মবাজারে এদেরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এদের প্রয়োজন অনুযায়ী এদেরকে শিক্ষা দিতে হবে। ওই জন্য আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং অন্যান্য শর্ট ট্রেনিং যার মাধ্যমে একজন অদক্ষ যুবক বা যুবতীকে আমরা শ্রমবাজারে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এছাড়াও আমাদের নলেজ বেস এডুকেশন তো আছেই, এটা থাকবে এবং তার সাথে সাথে আমাদের ডিজিটাল এডুকেশন যেটা, হ্যাঁ, এইটার প্রতি আমাদের সাংঘাতিকভাবে গুরুত্ব দিতে হবে। এইটাও বিএনপির 31 দফার মধ্যে খুব ভালোভাবে আছে। এছাড়াও আমরা জানি যে আমাদের মতো দেশে এখন ওবিসিটি সাংঘাতিক বাড়ছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এবং যুবতীদের মধ্যে। এইটার জন্য আমাদের যে স্কুল কলেজের যে শারীরিক শিক্ষা, হ্যাঁ, এইটাকে আমাদের সাংঘাতিক গুরুত্ব দিতে হবে। আমাদের গান বাজনা এগুলোকে আমাদের কারিকুলামের একটা অংশের মধ্যে নিয়ে আসতে হবে। এটা গেল শিক্ষার কথা। আসি স্বাস্থ্য আমাদের জন্য একটা বিশাল প্রায়োরিটি। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোভিডের সময় একবারে ভেঙে গিয়েছিল, সেখান থেকে যে আমাদের খুব একটা উত্তরণ হয়েছে তা না। আমাদের স্বাস্থ্যে বরাদ্দ এখনও জিডিপির 2.3% বা তারও নিচে, হ্যাঁ, খুবই কম বরাদ্দ, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমাদের যে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার স্বাস্থ্যে, তার মানে আমরা যে টাকাটা খরচ করি আমাদের রোগ, আমাদের অসুখ বিসুখ ট্রিটমেন্টের জন্য, তার 74 থেকে 75% টাকা আমাদের নিজেদের পকেট থেকে যায় এবং এইটাও বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা ফিগার। তো আমাদের স্বাস্থ্যে বাজেট বাড়ানো এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমিয়ে এনে সবার জন্য স্বাস্থ্য আমরা কীভাবে নিশ্চিত করব, এইটাও 31 দফার মধ্যে আছে এবং এটা বিএনপির জন্য টপ প্রায়োরিটি। এবং সেজন্য আমরা বলছি যে প্রত্যেকটা খানার জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে স্বাস্থ্য কার্ড থাকবে, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড থাকবে, যার মাধ্যমে সবাই সরকারি যত হাসপাতাল আছে, সেটা স্বাস্থ্য কেন্দ্র হোক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হোক, উপজেলা স্বাস্থ্য হসপিটাল হোক, জেলা হসপিটাল হোক বা মেডিকেল কলেজ হসপিটালগুলো হোক, সেখানে ফ্রি চিকিৎসা নিতে পারে, এই ব্যাপারে আমরা কাজ করব এবং এর মাধ্যমে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব। এরপরে আসি সামাজিক সুরক্ষা। আমাদের দেশের অনেক গরিব হাউসহোল্ড, তারা আসলে খাবার কিনতে গিয়ে তারা আর কিছু খাবারও পুরোপুরি কিনতে পারে না, তাদের অন্যান্য যে প্রোডাক্টিভ অ্যাসেট বিল্ডিংয়ের তারা সুযোগ পায় না। তো ওই জন্য বিএনপির 31 দফা, আমাদের 31 দফার মধ্যে আছে যে আমরা 4 জন সদস্য একটা পরিবারের, এই হিসাবে প্রত্যেক পরিবারকে একটা করে দরিদ্র কার্ড দিয়ে দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে তারা সরকারি মনোনীত দোকান থেকে
যেগুলো আপনার এসেনশিয়াল ফুড কমোডিটি, হ্যাঁ, সেগুলোকে তারা বিনামূল্যে অথবা অতি অল্প মূল্যে তারা নিতে পারবে। এতে করে তাদের যে টাকাটা সেভিং হবে খাবারে, এই সেভিংস দিয়ে তারা প্রোডাক্টিভ অ্যাসেট করবে এবং তাদের যে কর্মক্ষমতা বা তাদের যে প্রোডাক্টিভিটি, হ্যাঁ, টাকা পয়সা রোজগার, এইটা তারা বাড়াতে পারবে। শেষ আবার প্রসঙ্গ হলো কৃষি। কৃষিও বিএনপির জন্য একটা বড় প্রায়োরিটাইজ সেক্টর। এটা 31 দফাতে এটা আছে এবং আমরা শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, এইটাকে আমরা আবার সঠিকভাবে করতে চাই, যাতে করে আমরা বন্যা এবং খরা এই দুই দিক থেকেই দেশকে বাঁচাতে পারি এবং দেশে একটা আপনার যে ক্লাইমেট চেঞ্জের যে একটা আপনার থ্রেট, হ্যাঁ, যে ক্লাইমেট ভারসাম্য যাতে আমরা, এনভায়রনমেন্টাল ভারসাম্য যাতে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করব। তাছাড়াও আপনার কৃষিতে আমরা দেখব যে লোকাল ইনোভেশন কী করা যায়। আমরা ড্রাউট রেজিস্ট্যান্ট আপনার ভ্যারাইটি অথবা আপনার ফ্লাড রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এগুলোকে আমরা আরও কীভাবে পপুলারাইজ করতে পারি, আমরা কীভাবে ইন্ডিজিনাস যে আমাদের নিউট্রিশাস ফ্রুটস ভেজিটেবলস আছে, এগুলোকে কীভাবে আমরা আবার আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, যাতে পুষ্টি যে চাহিদা, সেই পুষ্টি চাহিদা মেটানো যায়। এছাড়াও আপনার বিভিন্ন রকম যে পোস্ট হারভেস্ট প্রসেসিংয়ের মাধ্যমে আপনার পিক পিরিয়ডে যখন অনেক বেশি বাড়তি ফলন হয়, বিভিন্ন যেমন আলু বা অন্যান্য ভেজিটেবলের যে বাড়তি ফলন হয়, সেগুলোকে আমরা কীভাবে প্রিজার্ভ করতে পারি যাতে লিন সিজনে আমরা প্রয়োজন মেটাতে পারি, এদিকে আমরা সচেষ্ট থাকবো এবং আমরা কাজ করব। জি, আপনি বেশ অভিজ্ঞ একজন উন্নয়ন কর্মী। আমাদের দেশের শিক্ষার দরিদ্রতা আকাশচুম্বী, এটা আপনি জানেন। এই দরিদ্রতা কমিয়ে আনার ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কি? অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আমাদের দেশে 57% বাচ্চা যাদের বয়স 10 বা তার নিচে, তাদের মধ্যে 57% বাচ্চা সঠিকভাবে একটা সিম্পল আপনার প্যারাগ্রাফ সঠিকভাবে পড়তে পারে না, হ্যাঁ, এবং তারা লিখতেও পারে না। এইটাকে বলি আমরা শিক্ষার দারিদ্রতা। এবং আমাদের লার্নিং পভার্টি হলো এখন 57% এবং এটা আসলেই ভয়াবহ। আমাদের বিভিন্ন কারণে আপনার প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল, এগুলো অনেক স্কুল কলেজ তৈরি হয়েছে, সব প্রাইভেট অনেক কলেজ তৈরি হয়েছে, কিন্তু এই কলেজ এবং স্কুলগুলোর যে গুণগত মান, সেই মানটা আসলে সাংঘাতিকভাবে কমেছে। এবং এইটা আমি বলবো যে গত 14-15 বছরে এই স্বৈর শাসক শেখ হাসিনা ওনার সময়টায় যাদের শুধুই লক্ষ্য ছিল সবাইকে পাশ করিয়ে দেওয়া, পারলে ওনার 100% ছাত্রছাত্রীকে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল বা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীকে ওনারা পাশ করিয়ে দেন এবং তার ফলশ্রুতিতে আমাদের লার্নিং পভার্টি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটা অর্ধেকেরও বেশি। তো এইটাকে কমানোর জন্য আমাদেরকে অবশ্যই কোয়ালিটি অফ এডুকেশনের দিকে খেয়াল দিতে হবে এবং যেহেতু প্রাইমারি স্কুল আমাদের শিক্ষার ফাউন্ডেশন তৈরি করে, যতদিন পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলের শিক্ষার মান বাড়াতে না পারবো এবং তার জন্য যতদিন পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের জীবন জীবিকা এবং সমাজে তাদের মান বাড়াতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আসলে শিক্ষার মান উন্নয়নে তেমন কোনো ভালো কাজ করতে পারবো না। এই জন্য আমার মনে হয়, এবং আমাদের 31 দফার মধ্যেও আছে শিক্ষার মান বাড়ানোর কথা, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যদি বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়, একটা বড় প্রায়োরিটি হবে প্রাথমিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের জীবন ধারণের মান বাড়ানো। দেশের ট্যালেন্টেড যে ছেলেমেয়েরা আছে ওনারা যাতে শিক্ষকতা পেশায় আসেন, হ্যাঁ, এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তা না হলে আমার মনে হয় যে আমাদের শিক্ষা এখন যেভাবে চলছে, আমরা গভীর অন্ধকারের দিকে যাওয়া ছাড়া আমাদের গত্যন্তর থাকবে না। জি, দেশের পিছিয়ে পড়া তরুণদের নিয়ে কি ভাবছেন? দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করবেন? এ ব্যাপারে 31 দফায় কি ধরনের নির্দেশনা আছে? আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে 31 দফায় যুব উন্নয়ন কর্মসূচি আছে এবং সেখানে যুবকদেরকে বিভিন্ন নিড বেসড ট্রেনিং দেওয়া, হ্যাঁ, সেই ট্রেনিং দিয়ে তাদেরকে কিভাবে আমরা আন্তর্জাতিক শ্রমবাজারে কম্পিটিটিভ করতে পারি, তাদের কম্পিটেবিলিটি বাড়াতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং একটা ব্যাপার আমাদেরকে দেখতে হবে যে আন্তর্জাতিক শ্রমবাজারে কোন কোন দেশের শ্রমিকদের চাহিদা আছে এবং শ্রমের চাহিদা আছে এবং বিভিন্ন রকমের শ্রমের চাহিদা আছে। এ ব্যাপারে আমাদের একটা ডিটেইলড স্টাডি এখনই করা দরকার, হ্যাঁ, বিভিন্ন দেশকে আইডেন্টিফাই করা দরকার। এবং আমাদের যে বাংলাদেশের দূতাবাসগুলো আছে, এদেরকে আসলে আমরা শ্রমবাজার এক্সপ্লোর করার কাজে তেমন অতীতে লাগাইনি,
কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় যে দূতাবাসগুলোকে এটাই হওয়া উচিত, তাদের ওয়ান অফ দ্য মেজর ফাংশন, যে এই শ্রমবাজারকে এক্সপ্লোর করা এবং সেখানে শ্রমবাজার আমাদের বাংলাদেশের যারা দক্ষ যুব সমাজ আছে এদেরকে কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করা মানে আমাদের একটা প্রধান কাজ। এবং তার জন্য আমাদের যুব প্রশিক্ষণের জন্য বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে এগুলোকে আরও শক্তিশালী করা বা এগুলোর ব্যাপ্তি আরও বাড়ানো, এদের মাত্রা আরও বাড়ানো, এই ব্যাপার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যাতে করে আমরা একটা দক্ষ যুব সমাজ তৈরি করতে পারি যারা ভবিষ্যতের এখন থেকে ইভেন 5 থেকে 10 বছর পরে যে শ্রম চাহিদা, সেই চাহিদাকে বিশ্ব চাহিদাকে আমরা পূরণ করতে পারি। শেষ করতে চাই, আপনি বিএনপির মতো একটি বড় দলের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হয়েছেন, মানে দেশ এবং দেশের মানুষের উদ্দেশ্যে কি বলবার আছে আপনার শেষ? আমি এখন শুধু একটা কথাই বলবো যে 5ই আগস্টের যে পরিবর্তন, এটা আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনার দুয়ার ওপেন করে দিয়েছে, কিন্তু এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হলে আমাদের দলকে অবশ্যই জ্ঞান ভিত্তিক দলে রূপান্তরিত করতে হবে এবং অবশ্যই আমাদের দলকে উন্নয়ন কেন্দ্রিক দলে রূপান্তরিত করতে হবে, যার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ওনার দিক নির্দেশনায় আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমরা একটা ট্রান্সফর্ম বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ আমরা বিশ্বের দরবারে উপস্থিত করতে পারব। জি, আপনার, আমার এবং সবার এই স্বপ্ন পূরণ হোক। আপনি অনেক ব্যস্ত মানুষ, দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় আপনাকে র্যান্ডম মুভ করতে হয়, তার মধ্যেও আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনকে এবং বাংলা ভিশনের সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন। জি দর্শক, শেষ করছি। এই ছিল আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।